ভারতবর্ষের বুকে সিএএ, এনআরসি, ৩ কৃষক বিল এবং ৩ তালাক আইনের পর সবথেকে বিতর্কিত একটি বিল পেশ হতে চলেছে সংসদের উভয় কক্ষে। সেটা হচ্ছে এক দেশ এক ভোট। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু এটা বিজেপির এজেন্ডা ছিল এবং এবছরের লোকসভা নির্বাচনের ইস্তাহারেও পর্যন্ত বিজেপি খুব বেশি করে ফোকাস করেছিল তারা যদি আরও একবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তাহলে এক দেশ এক ভোট এটা তারা চালু করবে সারা দেশে। এবং খুব স্বাভাবিকভাবেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ইন্ডি জোটের বাকি প্রতিনিধিদেরও তাদেরও সমান গলার উচ্চতা করে বলতে শোনা গিয়েছে, যদি কোনোদিন এটা আমাদের বিল পেশ করার চিন্তাও করে তাহলে এমন প্রতিবাদ আমরা করব, সেই দিন আমরা বুঝিয়ে দেব নরেন্দ্র মোদীর সরকারকে ইন্ডি জোটের কত ক্ষমতা। যাই হোক, এই সমস্ত রাজনীতির আকচা আকচি তো সারাদিন চলবেই, কিন্তু আজকে আপনাদের পর্বটা শুরু করতে চাইছি। আপনারা কি চান? এক দেশ এক ভোট, এটা আপনারা চান কি চান না? আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে এর সুবিধা কি, এর অসুবিধা কি। এর অসুবিধাগুলো সেগুলো একান্তই রাজনৈতিকবিদদের, তাদের ব্যক্তিগতভাবে, কিন্তু এর সুবিধা সেটা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের জনগণের সকলের জন্য। আজকেও না হয় আরো একবার বলে দেব আপনাদের। কিন্তু তার সাথে সাথে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দুটি বক্তব্য শোনাবো এবং প্রমাণ দেখিয়ে, যদি প্রমাণ করতে না পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্রই রাজনীতির জন্য রাজনীতি করেন, মানুষের স্বার্থে কতটা রাজনীতি করেন, আজকে যদি প্রমাণ করতে না পেরেছে, আমার পর্ব দেখা আপনারা এর পরের দিন থেকে না হয় বন্ধই করে দিতে পারেন। এত বড় চ্যালেঞ্জ আপনাদের সামনে নিচ্ছি, পর্বটা শুনেই দেখুন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক দেশ এবং এক ভোট নীতি কার্যকর করার পথে আরও এক ধাপ এগোলো কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সংকেত দেওয়া হয়েছে এই নীতিতে, এবং খুব রদবদল না হলে এই যে সংসদের শীতকালীন অধিবেশন চলছে, এই অধিবেশনেই কিন্তু এই বিল পেশ করতে পারে কেন্দ্র। কাজেই বুঝতেই পারছেন যে কি ধরনের বিতর্ক সৃষ্টি হতে পারে। আপনারা সকলেই এনআরসি, সিএএ এই বিলগুলোর বিরোধিতা করে, এমনকি ট্রিপল তালাকের বিরোধিতা করে গোটা দেশ জুড়ে কিভাবে হাল্লা মাচিয়ে দিয়েছিল ইন্ডি জোট সমর্থিত প্রত্যেকটি রাজনৈতিক দল। কাজেই বুঝতেই পারছেন যে আরো একবার খুব শীঘ্রই কিন্তু দেশ উত্তাল হতে চলেছে। কিন্তু আপনাদের মধ্যে আমার বিশ্বাস ম্যাক্সিমাম লোকেই জানেন যে এর উপকারিতা কি। এর উপকারিতা হচ্ছে এই যে বিভিন্ন সময় লোকসভা নির্বাচন হলো, তারপরে গোটা বছর জুড়ে কোনো না কোনো রাজ্যে বিধানসভা নির্বাচন হতেই থাকছে, তার মধ্যে আবার পঞ্চায়েত ভোট, তার মধ্যে আবার পুরসভা ভোট। অর্থাৎ আপনারা যদি খেয়াল করে দেখেন, প্রত্যেক বছর পশ্চিমবঙ্গের কথাই যদি ভাবেন, দেখবেন যে প্রায় প্রত্যেক বছর কিছু না কিছু ভোট হচ্ছে। সেটা পঞ্চায়েত ভোট, পুরসভার ভোট, মিউনিসিপ্যাল ভোট, লোকসভা ভোট, বিধানসভা ভোট, সমবায় ভোট, ভোটই চলে যাচ্ছে। এবং ভোট যখন হয় তখন সমস্ত সরকারি কাজকর্ম ওই অঞ্চলের বন্ধ থাকে, এটাও আপনারা জানেন, এটা একটা রুলস এবং রেগুলেশনের মধ্যে পড়ে। তাছাড়া এই যে আমাদের টাকায় কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে, এই সবগুলোই বাঁচানো সম্ভব যদি শুধুমাত্র একবার লাইনে দাঁড়িয়ে আমরা সমস্ত নির্বাচনের প্রতিনিধিদের নির্বাচিত করে দিতে পারি। তাহলে যেমন টাকাও বাঁচবে, ঠিক তেমনি আবার সময় বাঁচবে আমাদের, এবং সরকার একেবারে আনইন্টারাপ্টেডলি তারা দেশ এবং রাজ্যের কাজ করার সুযোগ এবং সুবিধা পাবে। কিন্তু খুব স্বাভাবিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেই খবর পেয়েছেন যে সবুজ সংকেত দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী কিন্তু বিরোধিতা করতে শুরু করে দিয়েছেন। কেন? তিনি একটা টুইট করেছেন। তিনি লিখছেন, দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ বুলডোজড দেয়ার ওয়ে থ্রু উইথ দ্য আনকনস্টিটিউশনাল অ্যান্ড অ্যান্টি-ফেডারাল ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল, ignoring every legitimate concerns raised by experts and opposition leaders। এবং তিনি বলছেন যে তারা শেষ পর্যন্ত লড়বেন এটাকে আটকানোর জন্য। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু তিনি আওয়াজ দিতে শুরু করে দিয়েছেন। কিন্তু আপনাদের যেটা শোনাবো, আপনারা স্তম্ভিত হয়ে যাবেন যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র এই রাজনীতির জন্য রাজনীতি করেন। গোটা দেশবাসীর কোনটা ভালো, গোটা রাজ্যবাসীর কোনটা ভালো, এটাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কি কিচ্ছু এসে যায়? যদি এসে যেত তাহলে কি এই বিলটা তিনি বিরোধিতা করতেন? আপনাদের প্রমাণ দেখাবো। দেখুন, আপনাদের আমি একটা ভিডিও দেখাচ্ছি। এবারে যখন লোকসভা নির্বাচন হয়ে গিয়েছিল,
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিভিন্ন জায়গায় তো বিভিন্ন মন্তব্য বলেছেন, এবং কখন কি মন্তব্য বলছেন তার স্ট্যান্ড পরিবর্তন হচ্ছেন কিনা তিনি এত শত ভেবে মন্তব্য করেন না। একটা মন্তব্য আপনাদের শোনাচ্ছি। মুখ্যমন্ত্রী একটি জনসভা থেকে বলছে যে 2 মাস ধরে ইলেকশন চলছে, উন্নয়নের কাজ থমকে গিয়েছে। নরেন্দ্র মোদীকে জেতানোর জন্য ইলেকশন কমিশন 2 মাস ধরে এই ভোটের কর্মসূচি পালন করছে, এবং তিনি বলছেন যে 5 বছরের মধ্যে ইলেকশন করতে করতে যদি 1 বছরই চলে যায় তাহলে হাতে থাকে 4 বছর। এই 4 বছর যদি থাকে তাহলে আমরা মানুষের উন্নয়নের জন্য কখন কাজ করব? একেবারেই লেজিটিমেট একটা প্রশ্ন। তাহলে এর সমস্যার সমাধান কি? নিশ্চিতভাবে আপনারা উত্তর জানেন, কিন্তু বক্তব্যটা শুনুন কতটা দ্বিচারিতা। আপনাদের বলেছিলাম প্রমাণ আমি করবই, বক্তব্যটা শুনুন আপনারা। 2.5 মাস ধরে ইলেকশন, দেশে বুঝি কাজ নেই? সব উন্নয়নের কাজ বন্ধ করা আছে, কোনো উন্নয়নের কাজ হচ্ছে না। তো ইলেকশন করতে গিয়েই 5 বছরে যদি 1 বছর টাইম চলে যায়, তাহলে 4 বছরের টাইমটা আমরা কোথায় পাবো মানুষের কাজ করবার জন্য? জিজ্ঞেস করুন ইলেকশন কমিশনকে। একবারও রোদ্দুরে এসে দেখেছে গরমে লোকেদের কত কষ্ট হয়? নিজেরা এসি ঘরে বসে আছে, বুঝবেন কি করে মানুষের কি কষ্ট? আপনি থাকুন বসে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একবারও মানুষেরটা ভেবেছেন? শুধু মোদি বাবুকে সুযোগ দেওয়ার জন্য আপনারা মনে রাখবেন একজন ইলেকশন কমিশনার রেজিগনেশন করে চলে গিয়েছিল এই প্রতিবাদে। শুনলেন বন্ধুরা, অর্থাৎ আপনাদের এখনো পর্যন্ত আমি যেটা দেখালাম যে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা সবুজ সংকেত দিয়েছে, এক দেশ এক ভোট নিয়ে তারা পার্লামেন্টে আলোচনা করতে চান, এই বিল তারা পাশ করতে চান, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই খবর শোনার পরই তিনি প্রতিবাদ করে বলেছেন যে এটা গণতন্ত্রের প্রতি আঘাত, তিনি তার সর্বোচ্চ দিয়ে এর বিরোধিতা করবেন। অথচ আপনাদের আগে শোনালাম হয়তো 3-4 মাস আগের একটি বক্তব্য, ইলেকশনের যখন প্রচার চলছে মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে নির্বাচন চলছে 2.5 মাস ধরে, আমাদের পুরো উন্নয়নের কাজ থমকে গিয়েছে, শুধুমাত্রই নরেন্দ্র মোদীকে জেতানোর জন্যই এই দীর্ঘ 2 মাস ধরে নির্বাচন চলছে, এবং 5 বছরের মধ্যে যদি 1 বছর ইলেকশন করতে করতেই পেরিয়ে যায় তাহলে উন্নয়নের কাজটা হবে কি করে? তাহলে মুখ্যমন্ত্রী যে বক্তব্য বলছেন তার সলিউশন হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন। অথচ দেখুন যে মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন যে একটা লেজিটিমেট প্রবলেম রয়েছে, প্রবলেমটা সত্যি, সেই প্রবলেমের সমাধানটা যখন কেন্দ্রীয় সরকার করতে চাইছে তখন মুখ্যমন্ত্রী বলছে এটা গণতন্ত্রের প্রতি আঘাত। এরপরে আপনারা বলুন, এটা যদি দ্বিচারিতা না হয় তাহলে কোনটাকে আপনারা দ্বিচারিতা বলবেন? নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী স্টেজের ওপর থেকে যে বক্তব্যগুলো বলেছেন সেটা তো একেবারে সত্যি বক্তব্য, এবং সেই বক্তব্যগুলো তো তার মুখ থেকে নিঃসৃত হয়েছে। অর্থাৎ তিনি যদি সেগুলোকে প্রবলেম বলে মনে করেন তাহলে তার তো একটা সলিউশন করতে হবে, এবং এই প্রবলেমগুলোই কিন্তু নরেন্দ্র মোদী এবং তাদের কেন্দ্রীয় সরকার বারবার বলে আসছে, যে প্রবলেমটা মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করছেন। সেই কারণেই দেশের অর্থ বাঁচানোর জন্য, সাধারণ মানুষের শ্রম বাঁচানোর জন্য, এবং ভোট করাতে যে এই লক্ষ লক্ষ বা কোটি কোটি সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয়, তাদের 3-4 দিনের শ্রম পণ্ড হয়, এবং তাছাড়া তাদেরকে টাকা দিতে হয় কোষাগার থেকে, অর্থাৎ একেবারে রাজস্ব যোগ্য চলে প্রায় প্রত্যেকটি বছরের কোনো না কোনো মাসে কোনো না কোনো জায়গায় চলছেই। এটার একমাত্র সলিউশন যেখানে ওয়ান নেশন ওয়ান ভোট। মুখ্যমন্ত্রী প্রবলেমের কথা স্বীকার করেও বলছেন যে এটা গণতন্ত্রের প্রতি আঘাত। এরপরে আপনারা বলুন যে দ্বিচারিতারও তো একটা লিমিট রয়েছে, সবসময় কি রাজনীতি করতে হবে? মানুষের ভালোর কথা চিন্তা করেও তো কখনো কখনো রাজনীতি থেকে বেরিয়ে এসেও তো কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়। তা যদি না নেন তাহলে ইতিহাসের পাতা আপনাকে কিভাবে মনে রাখবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? শুধু তাই নয়, আপনাদের আরো একটা ঘটনা দেখাবো। আপনারা বলতে পারেন যে এটা কাকতালীয়, আসলে কাকতালীয় নয়। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে রাজনীতিটা করেন সেটা শুধুমাত্রই ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনীতি। মানুষের কিসে ভালো হয় আমার মনে হয় না তাতে তিনি খুব একটা লক্ষ্য রাখেন। ব্যক্তিগত মতামত, আপনাদের মতামত ভিন্ন হতেই পারে। আপনাদের আরো একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। আপনারা জানেন কেন্দ্রীয় সরকার 3 কৃষি আইন এনেছিলেন। আমি খুব ডিটেলে যাচ্ছি না, কিন্তু ওই পাঞ্জাব হরিয়ানার কৃষকদের জোরদার আন্দোলনের ফলে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত সাপোর্ট করেছিলেন, কেন্দ্রীয় সরকারকে পাশ হয়ে যাওয়া 2 কক্ষের বিলকে পর্যন্ত ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল। 1 বছর
টানা আন্দোলন চলেছিল, আপনারা সকলেই জানেন। কিছুদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রশাসনিক বৈঠক করছিলেন। সেই বৈঠক করতে গিয়ে আমাদের এই রাজ্যে কেন আলু, পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি এরকম ক্রমশ হয়েই চলেছে এবং সেটাকে কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এর উল্লেখ করতে গিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাদের দুষলেন জানেন? মুখ্যমন্ত্রী বললেন যে একদল অসাধু ব্যবসায়ীরা রয়েছে যারা অ্যাকচুয়ালি দালাল বা মিডলম্যান। এই মিডলম্যানগুলোই কৃষকদের কাছ থেকে লাভের অংশটা তারা কেড়ে নিচ্ছে এবং মানুষকে বেশি দামে তারা বিক্রি করছে। তারা কোথাও গুদামের মধ্যে জমিয়ে রেখে মানুষকে বেশি দামে তারা বিক্রি করছে। এই ফোরেরাই কিন্তু আসল দোষী মূল্য বৃদ্ধির জন্য। দেখুন, ওই 3 কৃষি বিলের মধ্যে আমি ডিটেলে যাচ্ছি না, তার মধ্যে মূল যদি ব্যাখ্যা থাকে তাহলে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটাই ছিল যে কৃষকরা দাম পাচ্ছে না, মধ্যে থেকে ফোরেরা ওই লাভের গুড়টা নিয়ে তারা চলে যাচ্ছে। আসুন মুখ্যমন্ত্রীর বক্তব্য কিছুদিন আগে, সম্ভবত দিন 20 বা 1 মাস আগে এই বক্তব্যটা আপনারা শুনে দেখুন। আরো একটা দ্বিচারিতার নমুনা আপনাদের দিচ্ছি। প্রিজার্ভেশনের জন্যও দিচ্ছি। আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েট করবে, এটা যারা চাষি তারা করে না, এটা কিছু মিডল ম্যান আছে তারা করে, যারা দালালি করে সমাজটাকে শেষ করে দেয়। আর সেই দালালির টাকা তারা ভাগ দেয় একে একে তাকে। এটা যাতে না হয়, ইচ অ্যান্ড তুমি এসটিএফ কে স্ট্রং করো, অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো। আমি সিআইডি রিসাপেল করব। শুনলেন বন্ধুরা? তাহলে আপনাদের নিশ্চিতভাবে মনে রয়েছে যে 3 কৃষক আইন আনা হয়েছিল শুধুমাত্র এই ফোরেরা তারা যেন কোনোভাবেই কৃষকদের কাছ থেকে কম দামে মাল কিনে সাধারণ গ্রাহকদের বিক্রি করে কোটি কোটি টাকার যে মুনাফা তারা একেবারে বিনা পরিশ্রমে তারা লুটে নিচ্ছেন, এটাকে আটকানোর জন্য সরকার নির্দিষ্ট কিছু মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে তারা শস্য কিনবেন, এই ধরনেরই একটা বিল ছিল, যাতে করে এই মিডলম্যানদের নিষ্ক্রিয় করে দেওয়া যায়। কিন্তু আপনারা দেখেছেন কিভাবে আন্দোলন হয়েছিল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সক্রিয় সমর্থন ছিল, সম্ভবত তিনি নিজেও গিয়েছিলেন কিংবা অন্যদের তার দলের রাজনৈতিক নেতৃত্ব যেমন দোলা সেনদের তো পাঠিয়েছিলেন, সেটা আমার মনে রয়েছে। সম্ভবত হলেও হতে পারে তিনি নিজে গিয়েছিলেন কিংবা ফোনেও কথা বলেছিলেন। তাদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন। অথচ দেখুন, মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করছেন যে মূল্য বৃদ্ধির জন্য এটি একটি সব থেকে বড় কারণ। তাহলে বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী দ্বিচারিতা। তিনি তো আর মনে রাখেন না, যখন রাজনীতি করেন, যখন বিরোধিতা করেন, তখন নিজের দলের কোনটা ভালো হয়, নিজের কোনটা ভালো হয় সেই কথা বলে তিনি, সেই কথা ভেবে তিনি ডিসিশন নেন। আর যখন সমস্যা তৈরি হয় তখন কিন্তু ওই নরেন্দ্র মোদীর দেখানোর পথেই তাকে হাঁটতে হয়। তার কারণ নরেন্দ্র মোদীর দেখানো ওই পথগুলোই অ্যাকচুয়াল পথ, এটা যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারবে। দেখুন, এক দেশ এক নির্বাচন কিংবা এক দেশ এক আইন, এটাও কতটা একটা ভ্যালিড একটা বিষয় যেটাও অবিলম্বে আমাদের দেশে চালু করা উচিত, সেটারও পর্যন্ত বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই সমস্ত আপনারা ইন্ডি জোটের সমস্ত দলগুলি। কাজেই বুঝতে পারছেন যে কিভাবে দেশকে এরা পিছিয়ে নিয়ে যাচ্ছে। এরা সত্যটা স্বীকার করছে মানুষের সামনে, অথচ শুধুমাত্র এই নরেন্দ্র মোদীকে বিরোধিতা করার জন্যই বিরোধিতা কিভাবে এরা করছে আজকে 2টি ভিডিও দিয়ে প্রমাণ দিলাম আপনাদের সামনে। তাই দয়া করে আজকের পর্বে আপনাদের মন্তব্য অন্তত এক্সপেক্ট করছি আমি, লিখে জানাবেন আপনাদের কি প্রমাণ করতে পারলাম অন্তত আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে যে রাজনীতি আর মানুষের ভালো দুটি সম্পূর্ণ আলাদা। মানুষের ভালো করাটা এখন ম্যাক্সিমাম রাজনৈতিকবিদরাই চায় না। নিজেদের কিভাবে স্থায়িত্ব বাড়ানো যায়, নিজেদের ভোটারদের কিভাবে বোকা বানিয়ে তাদের ভোট আদায় করা যায়, এটাই এখন রাজনীতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু মানুষের ভালো করে রাজনীতি করা, এটা এখনো কিছু দল করে যায়, কিন্তু সেই দলের সংখ্যা একেবারে হাতে গোনা হয়ে গিয়েছে আমাদের এই দেশে। আজকের মতো এখানে শেষ করলাম, কিন্তু দয়া করে আপনাদের মন্তব্যগুলো লিখে জানাবেন।